হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুক সামারি বিডি। বন্ধুরা, যদি আমি আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করি আপনার সবচেয়ে বেশি খরচ কোন জিনিসে হয়, তাহলে আপনি হয়তো জটপট বলে দেবেন বাড়ি, গাড়ি, ইএমআই, মোবাইল বা কোনো নতুন ব্র্যান্ডেড জিনিসে। কিন্তু যদি আমি জিজ্ঞেস করি আপনার খরচগুলোর মধ্যে এমন কোন খরচ ছিল যা আপনাকে সত্যিকারের সন্তুষ্টি দিয়েছে, তাহলে হয়তো আপনাকে কিছুক্ষণ থেমে ভাবতে হবে। কারণ দেখানোর জন্য করা খরচ আর সত্যিকারের সুখ দেওয়া খরচ, এই দুয়ের পার্থক্য সবসময় সঙ্গে সঙ্গে বোঝা যায় না। এই প্রশ্নটিকেই কেন্দ্র করে ঘুরে বেড়ায় মর্গান হাউজেল এক বই, দি আর্ট অফ স্পেন্ডিং মানি। বন্ধুরা, এই বই আমাদের টাকা রোজগার বা ইনভেস্ট করার কৌশল শেখায় না, বরং শেখায় টাকা শুধু উপার্জনের জিনিস নয়, এটি জীবন যাপনের এক শিল্প। এটি আমাদের ভাবতে বাধ্য করে আমরা আমাদের টাকা কিভাবে ব্যবহার করি। তা কি আমাদের সত্যি শান্তি দেয়, নাকি কেবলমাত্র লোক দেখানোর বাহানা বাড়ায়? মর্গান বলেন, সঠিকভাবে খরচ করার জ্ঞানই আসল সম্পদের পরিচয়। বইটি পড়তে শুরু করলেই আপনি আপনার দৈনন্দিন খরচকে নতুন চোখে দেখা শুরু করবেন। সকালের সেই ছোট্ট ব্রেকফাস্ট যা আপনার দিনটাকে একটু ভালো করে দিয়েছিল, অথবা সেই সিনেমার টিকিট যা বন্ধুদের সঙ্গে হাসিতে আনন্দে কেটে গেছে। আর তারপর আছে সেই ইএমআই যা প্রতি মাসে ব্যাংকে যায়, কিন্তু আপনার ভেতরের শান্তিটুকুও একটু একটু করে নিয়ে যায়। মর্গান হাউজেল বলেন, টাকা পানির মতো, আপনি যেদিকে চালাবেন সেদিকেই সে বয়ে যায়। যদি আপনার মানসিকতা লোক দেখানোর হয়, টাকাও দেখানোর দিকেই চলে যাবে। যদি আপনার মানসিকতা শান্তির হয়, ঠিক সেই একই টাকা আপনাকে শান্তি দেবে। এ কথা শুনতে সহজ লাগলেও এর অর্থ খুব গভীর। কারণ আমাদের খরচের মান নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর, টাকার পরিমাণের ওপর নয়। কখনো 100 টাকার খরচ আমাদের 1000 টাকার সুখ দিতে পারে, আবার কখনো লাখ টাকা খরচ করেও মনে হয় যে হৃদয় একেবারে খালি খালি লাগে। আসলে পার্থক্য থাকে টাকায় নয়, থাকে আমাদের চিন্তায়। আমরা কোন উদ্দেশ্যে খরচ করি তাই ঠিক করে দেয় সেই খরচ আমাদের ক্লান্ত করবে নাকি আনন্দ দেবে। মর্গান হাউজেল সেই লেখক যিনি বিশ্বের বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি লিখেছিলেন, যা কোটি কোটি মানুষের মন ছুঁয়েছে। তিনি একজন খ্যাতনামা ফাইন্যান্স লেখক এবং কোঅপারেটিভ ফান্ডের পার্টনারও ছিলেন। মর্গানের বিশেষত্ব হল তিনি টাকাকে শুধু আয় বা ইনভেস্টের দৃষ্টিতে দেখেন না, তিনি বোঝেন টাকা কিভাবে আমাদের আচরণ, চিন্তা আর জীবনকে প্রভাবিত করে। তিনি দি আর্ট অফ স্পেন্ডিং মানি লিখেছেন কারণ তিনি দেখেছেন বেশিরভাগ মানুষ টাকা মানে স্ট্যাটাস বা একটি সংখ্যা মনে করে। কিন্তু আসল প্রশ্ন হল, টাকা আমাদের কতটা ভরসা আর শান্তি দিতে পারছে? যদি কখনো মনে হয়ে থাকে আপনার আয় বাড়ছে কিন্তু ভেতরে শান্তি বাড়ছে না, যদি কখনো এমন কিছু কিনে থাকেন যা মুহূর্তের জন্য আনন্দ দিয়েছে কিন্তু কয়েকদিন পর শুধু ধুলো জমিয়েছে, অথবা যদি কখনো মনে হয় আপনি টাকাকে চালাচ্ছেন না বরং টাকাই আপনাকে চালাচ্ছে, তাহলে নিশ্চিত থাকুন দি আর্ট অফ স্পেন্ডিং মানি বইটি আপনার জন্যই লেখা। এখানে আপনাকে কোনো নিয়ম শেখানো হয় না, শেখানো হয় চিন্তা ভাবনার ধরন। বলা হয় টাকা শুধু গণিতের বিষয় নয়, এটি আমাদের মনের আয়না, যা দেখায় আমরা আসলে কে, কি চাই আর কেন চাই। তিনি ছোট ছোট বিষয়গুলো ধরেন, যেমন এমন কোনো খরচ যা আমাদের অন্যের চোখে ভালো দেখায়, অথবা সেই অভ্যাস যেখানে আমরা বারবার সাময়িক সুখ কিনি কিন্তু আসল তৃপ্তি পাই না। মর্গান বলেন, খরচ যদি বুঝে শুনে করা যায় সেটাই আমাদের স্বাধীনতা দেয়, আর যদি অকারণে করা হয় সেই খরচই আমাদের বন্ধন হয়ে দাঁড়ায়। তার পুরো মেসেজই এটাই, আমাদের টাকার পেছনের অনুভূতিগুলো বুঝতে শিখতে হবে। এই বই যখন আপনি পড়বেন বা শুনবেন, তখন মনে হবে টাকা শুধু খরচ করার বস্তু নয়, এটা আপনার জীবনের গল্প লেখার একটি উপকরণ। প্রতিটি অধ্যায়ের শেষে আপনার মনে একটি নতুন প্রশ্ন জাগবে, এই খরচ আমাকে সত্যিকারের আনন্দ দেবে নাকি কেবল দেখানোর আরও একটি স্তর যোগ করবে? এটাই বইটির সৌন্দর্য। এটি আপনাকে কিছু করতে বলে না, বরং আপনাকে ভাবতে বাধ্য করে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন টাকা যদি সঠিক জায়গায় খরচ হয়, সেটাই আমাদের স্বাধীনতা, ভারসাম্য এবং শান্তির সবচেয়ে বড় উৎস হতে পারে। ভাবুন তো বন্ধু, জীবনের শেষ দিনে যদি আপনাকে মাত্র একটি জিনিস বেছে নিতে হয়, তাহলে কি আপনি সেই দামি জিনিসটি বেছে নেবেন যা শুধু অন্যদের দেখানোর জন্য কিনেছিলেন?
নাকি সেই ছোট্ট একটি স্মৃতি যেখানে কারো প্রিয়জনের হাসি ছিল, কোনো সন্ধ্যার হাঁটা ছিল, অথবা সেই মুহূর্ত যখন আপনি কোনো সম্পর্ককে একটু সময় দিয়েছিলেন? এবার সত্যি সত্যিই ভাবুন, জীবনের হিসাবের খাতায় কোনটি বেশি গুরুত্ব পাবে? সেসব জিনিস যেগুলো দিয়ে আমরা অন্যকে প্রভাবিত করেছি, নাকি সেই মুহূর্তগুলো যেগুলো দিয়ে আমরা নিজেকে অনুভব করেছি? এটাই বই দি আর্ট অফ স্পেন্ডিং মানির আসল সৌন্দর্য। এটি শেখায় টাকা তখনই অর্থবহ যখন তা আমাদের জীবনে সত্যিকারের সুখ যোগ করে, যখন তা আমাদের আরও স্বাধীন, আরও শান্ত, আরও মানুষ বানায়। বই ভয় দেখায় না, বরং পথ দেখায় কিভাবে আমাদের খরচকে সেই দিকে চালাতে হবে যেখানে প্রতিটি টাকার সাথে যোগ হবে একটি হাসি, একটি শান্তি, একটি স্মৃতি। শেষ পর্যন্ত তো আমরা সবাই চাই আমাদের কাছে শুধু টাকা না থাকুক, থাকুক এমন একটা জীবন যা বাঁচিয়ে আমাদের গর্ব হবে। যদি আপনি এই ভিডিও শুনছেন, তাহলে হয়তো আপনিও অনুভব করেন টাকা শুধু উপার্জনের জিনিস নয়, এটি বোঝার জিনিস। দি আর্ট অফ স্পেন্ডিং মানি আমাদের শেখায় আসল সম্পদ আলমারিতে রাখা জিনিসে নয় বা অ্যাকাউন্টের সংখ্যায় নয়, বরং সেই শান্তিতে যা আমরা প্রতিটি খরচের পর অনুভব করি। বইটি আমাদের বুঝিয়ে দেয় জীবনের সৌন্দর্য বড় বড় জিনিসে নয়, বরং ছোট ছোট সিদ্ধান্তে, যা আমরা প্রতিদিন নিই যখন ঠিক করি কোথায় খরচ করব এবং কেন করব। কখনো একটি সাধারণ কেনাকাটাই আমাদের ভেতরটা ভরে দেয়, আবার কখনো বড় বড় জিনিসও আমাদের শূন্য করে দেয়। এই বই তাদের জন্য যারা টাকা রোজগার করতে জানেন কিন্তু জানেন না কিভাবে খরচ করলে জীবন সত্যিই ভালো হয়। যদি আপনি কখনো ভেবে থাকেন আমি টাকা তো কামাই, তবুও ভেতরে শান্তি পাই না কেন, তাহলে দ্য আর্ট অফ স্পেন্ডিং মানিই আপনার জন্য। এই বই তাদের জন্য যাদের কাছে টাকা আছে অথবা যারা পরিশ্রম করে টাকা উপার্জন করতে জানেন, কিন্তু তবুও প্রতিটি খরচের পর সেই সুকুনটা পাওয়া যায় না যেটা আমরা সত্যিই চাই। এই বই তাদের জন্য যারা সবসময় সঞ্চয় আর বিনিয়োগে মন দেন, কিন্তু ভুলে যান টাকা খরচ করাও এক ধরনের শিল্প। অনেক সময় আমরা সঞ্চয় তো করি, কিন্তু যখন খরচ করার সময় আসে তখন বুঝতে পারি না কোন জিনিস সত্যি আনন্দ দেবে আর কোনটা শুধু দেখানোর জন্য। সরল ভাষায় বলতে গেলে, আপনি যদি শিখতে চান কি কিনবেন, কেন কিনবেন আর কতখানি খরচ করা ঠিক, তাহলে এই বইটি ঠিক আপনার জন্য। কারণ এটি শেখায় টাকা শুধু খরচ করার বস্তু নয়, জীবনকে ভালো করার একটি উপায়। বন্ধুরা, বইটির প্রথম গুরুত্বপূর্ণ শিক্ষা হল মানি ইজ আ টুল, নট আ মিটার। টাকাকে এমন একটি উপায় বানাতে হবে যা জীবন সহজ করে, আর কখনোই এমন কিছু নয় যা দিয়ে অন্যদের সাথে তুলনা করি। রাঘবের গল্প। রাঘবের চাকরি মোটামুটি চলছিল, বাড়িও ছিল ভালো, জীবনে তেমন কোনো অভাব ছিল না, তবুও তার ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা থাকত। প্রতিদিন সকালে যখন সে অফিসে যেত, পার্কিং লটে সহকর্মীর চকচকে নতুন গাড়িটাকে না দেখে পারত না। গাড়িটা অফিসে এলেই সবাই তাকিয়ে থাকত, কেউ ছবি তুলত, কেউ বলতো, ওহ কি দারুণ গাড়ি। রাঘব হাসত ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভাবত, কবে আসবে সেই দিন যখন মানুষ আমার গাড়ি দেখেও এভাবেই বলবে। একদিন সন্ধেবেলা বাড়ি ফেরার সময় সে নিজেকে বলল, আর নয়, আমাকেও এবার এমন একটা গাড়ি কিনতেই হবে যা সবাইকে তাকাতে বাধ্য করবে। সে ব্যাংক থেকে লোন নিল, ইএমআই ঠিক হলো, কয়েক সপ্তাহের মধ্যেই তার বাড়ির সামনে দাঁড়িয়ে গেল এক ঝকঝকে নতুন গাড়ি। রাঘব খুবই খুশি হল। প্রথম দিন অফিসে সেই নতুন গাড়ি নিয়ে যেতেই পুরো পরিবেশটাই বদলে গেল। মানুষ বলল, ওয়াও ভাই, দারুণ গাড়ি, সিনেমার মতো লাগছে। রাঘবের মুখে হাসি, মন ভরে গেল গর্বে। তার মনে হলো এবার যেন জীবন ঠিকঠাক জায়গায় এসে গেছে। চলায় চলনে আত্মবিশ্বাস বৃদ্ধি পেল, ছবি টবিও তুলে সে বেশ খুশি ছিল। কয়েকদিন পর্যন্ত অফিসের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল শুধু তার গাড়ি। মানুষ জিজ্ঞাসা করত, কত দাম হলো, কোথা থেকে কিনলে, মাইলেজ কত। রাঘব উত্তর দিত যেন সে কোনো ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। কিন্তু সপ্তাহ কেটে যেতে না যেতেই সবার মনোযোগ অন্যদিকে চলে গেল। এখন কেউ তার গাড়ির দিকে তাকাতেও না। যে গাড়ি দেখে লোকজন থেমে যেত, এখন তার পাশ দিয়ে না তাকিয়েই চলে যেত।
এখান থেকেই রাঘবের আনন্দ ধীরে ধীরে কমতে শুরু করল। একসময় যে গাড়ি ছিল তার গর্ব, সে এখন হয়ে উঠল শুধু একটি ইএমআই। প্রতি মাসে ব্যাংকে টাকা যেত, আর তার সাথে কমে যেত রাঘবের ঘুমও। রাতে শুয়ে রাঘব ভাবত, আমি এই গাড়ি কি সত্যি সুখের জন্য কিনেছি, নাকি স্ট্রেস কেনার জন্য? তারপর নিজেই হাসত, মনে মনে বলতো, হয়তো আমি গাড়ি কিনিনি, কিনেছি মানুষের ওয়াহ ওয়াহ। ধীরে ধীরে রাঘব বুঝতে শুরু করল, তুলনামূলক প্রশংসা কদিনই বা থাকে, কিন্তু ইএমআই তা তো পুরো বছর ধরে চলে, তাও আবার সুদ সহ। এবং ঠিক এখানেই মর্গ্যান হাউসেলের কথাটি হুবহু সত্যি মনে হয়। There are two ways to use money, as a tool to live a better life or as a yardstick to measure yourself. অর্থাৎ টাকা দুভাবে ব্যবহার করা যায়। এক, এটিকে এমন একটি উপায় বানানো যা জীবন আরও সহজ হয়। দুই, এটিকে এমন একটি মাপকাঠি বানানো যার সাহায্যে আমরা সবসময় নিজেদের অন্যদের সাথে তুলনা করি। রাঘব টাকাকে মাপকাঠি বানিয়ে ফেলেছিল। সে তার গাড়িকে অন্যের গাড়ির সাথে, তার পোশাককে অন্যের পোশাকের সাথে, তার খরচকে অন্যের খরচের সাথে প্রতিনিয়ত তুলনা করত। কিন্তু একদিন তার উপলব্ধি হলো, আমি যখন আমার জীবনকে অন্যের চোখ দিয়ে দেখি, তখন নিজের জীবনটাকেই দেখতে পাই না। আপনি কি কখনো খেয়াল করেছেন, আমাদের অধিকাংশই আমাদের খরচের আসল উদ্দেশ্য ভুলে গেছি। আমরা অনেক কিছু কিনি প্রয়োজনের জন্য নয়, বরং অন্যদের দেখানোর মতো বলে। নতুন ফোন কিনলে আমাদের আনন্দ হয় না যে ফোনের ক্যামেরা ভালো, বরং আমরা খুশি হই এই চিন্তায় যে ইনস্টাগ্রামে লোকে বলবে, ওয়াহ, নতুন মডেল নিয়ে ফেলেছ। কিন্তু 2 সপ্তাহ পর সেই ফোনটাও সাধারণ ফোন হয়ে যায়। আসলে দেখানোর এই প্রতিযোগিতায় না কেউ জেতে, না কেউ সুখী থাকে, কারণ সবসময় কেউ না কেউ আপনার চেয়ে এগিয়ে থাকে। আর এই তুলনাই মানুষের ভেতরটা ধীরে ধীরে খালি করে দেয়। মর্গ্যান বলেন, যখন টাকা আপনার আত্মবিশ্বাসের শূন্যস্থান পূরণ করতে শুরু করে, তখনই সেটা আপনার স্বাধীনতা কেড়ে নেয়। কতবার আমরা শুধু এই চিন্তায় কিছু কিনেছি যে মানুষ কি ভাববে? কতবার আমরা সেই জিনিস নিইনি যা আমাদের শান্তি দিত, বরং নিয়েছি সেই জিনিস যা আমাদের অন্যদের সামনে বড় দেখায়। একবার আমার এক বন্ধু বলেছিল, দোস্ত, আমি এই গাড়ি নিচ্ছি না কারণ আমার দরকার, আমি চাই সবাই বলুক, ওয়াও, কি গাড়ি। আমি হেসে বলেছিলাম, গাড়ি তুই চালাবি না পৃথিবী? সে হাসল, কিন্তু আমি জানতাম তার ভেতরেও সেই একই ভয়, মানুষ কি বলবে, এটাই সবথেকে দামি খরচ। আমাদের সবার জীবনে একজন রাঘব থাকে যে চায় পৃথিবী তাকে খেয়াল করুক, কিন্তু সত্য হলো পৃথিবী 2 মুহূর্তেই ভুলে যায়। আর আমরা সেই দেখানোর দাম সারা বছর ইএমআই, টেনশন আর অর্ধেক ঘুমে দিয়ে যাই। দি আর্ট অফ স্পেন্ডিং মানি আমাদের শেখায়, টাকা কোনো মাপকাঠি নয়, বরং একটি উপকরণ। জীবন সহজ, সুন্দর এবং শান্ত করতে যা উপায় লাগে, সেই উপায়। টাকা যদি শুধু দেখানোর জন্য খরচ হয়, তাহলে সেটি খরচ নয়, একটি বোঝা। কিন্তু যদি সেই একই টাকা আমাদের আরাম, স্বাধীনতা বা কারো প্রিয়জনের মুখে হাসি আনতে পারে, তাহলে তা খরচ নয়, একটি বিনিয়োগ, আমাদের শান্তিতে, আমাদের সম্পর্কে, আমাদের জীবনে। টাকা সবচেয়ে সুন্দর তখনই লাগে যখন তা কারো উপকারে আসে, যখন কোনো প্রয়োজনমান মানুষ সাহায্য পায়, কোনো শিশুর পড়া শেষ হয়, অথবা তোমার ছোট্ট সাহায্যে কারো মুখে হাসি ফুটে ওঠে, তখন সেই টাকা আর নোট থাকে না, দোয়ায় পরিণত হয়। টাকা যখন সঠিক কাজে লাগে, তখন তা শুধু পকেট খালি করে না, মনে শান্তি ভরে। কিন্তু যখন তা শুধু দেখানোর পেছনে নষ্ট হয়, তখন পেছনে থাকে শুধু শূন্যতা, না সুখ না শান্তি। তাই খরচ করার সময় মনে রেখো, সবচেয়ে সুন্দর খরচ সেই যা কারো মুখে সুকোমল শান্তির হাসি আনতে পারে। কারণ ট্রিকটিকারে সমৃদ্ধি ব্যাংক ব্যালেন্সে নয়, সে অনুভূতিতে থাকে, যখন কারো সাহায্য করতে পেরে মন ভরে যায়। তাই পরের বার যখন কিছু কিনতে যাবেন, নিজেকে শুধু একটাই প্রশ্ন করুন, আমি এটা নিজের জন্য কিনছি নাকি অন্যদের দেখানোর জন্য? কারণ যখন আমরা আমাদের খরচকে অন্যদের চোখ দিয়ে দেখতে শুরু করি, তখন নিজের জীবনটাকেই দেখতে পাই না, এবং আসল ক্ষতি যে ছয় না, সেই ক্ষয় না। যেটা ব্যাংক ব্যালেন্সে নয়, সেটা মনের ভেতরে হয়। চ্যাপ্টার 2, কি প্রয়োজন, কি আছে এবং কোনগুলো
শুধু দেখানোর জন্য। অনেক সময় আমরা সত্যিই জানি না আমাদের জীবনে আসলে কি প্রয়োজন, আর কখন আমাদের প্রয়োজন ধীরে ধীরে দেখানোর ইচ্ছায় পরিণত হয়। প্রয়োজন আর ইচ্ছার মাঝের লাইন খুব সূক্ষ্ম, এবং অধিকাংশ মানুষ সেই তফাৎ বুঝতেই পারে না। কারণ আজকের পৃথিবী আমাদের প্রতিদিন শেখায় যা দেখা যায় সেটাই নাকি আসল, কিন্তু সত্যি মোটেও তা নয়। প্রয়োজন সেই জিনিস যা সত্যি আমাদের জীবনকে সহজ করে, যেমন ভালো খাবার, থাকার জায়গা, পরিবারের সঙ্গে সময়, অথবা শেখার সুযোগ। আর ইচ্ছা সেই জিনিস যা অন্যকে দেখে আমাদের মনে জাগে। যেমন নতুন ফোন নেওয়া শুধু এই কারণে যে কারো কাছে আছে, বা বড় বাড়ি বানানো যেন মানুষ বলে ওয়াও। মর্গান হাউসেল খুব স্পষ্ট করে বলেন, আমরা অনেক সময় প্রশংসা, আরাম এবং ঈর্ষা এই তিনটিকে একসঙ্গে গুলিয়ে ফেলি। আমরা আরামকে প্রয়োজন ভেবে বসি, ব্যবহারিক জিনিসকে বানিয়ে ফেলি স্ট্যাটাস সিম্বল। তাই খরচ করতে গেলে সবচেয়ে জরুরি হলো নিজের কাছে প্রশ্ন করা, এটা কি সত্যি আমার প্রয়োজন, নাকি আমি শুধু কারো নকল করছি। একটি ছোট গল্প, ভার্মা সাহেবের জীবন। ভার্মা সাহেব আর তার স্ত্রী খুবই সাদামাটা জীবনযাপন করতেন। সকালে একসাথে চা, পড়শিদের সঙ্গে গল্প, বাচ্চাদের কথা, আর ছুটির দিনে পুরো পরিবার নিয়ে সরল খাবারের আয়োজন। এই ছোট ছোট জিনিসগুলোতেই ছিল তাদের সুখ। তাদের কাছে খুব বেশি কিছু ছিল না, কিন্তু যা ছিল তার মধ্যেই ছিল অঢেল সুকুন। একদিন তারা এক আত্মীয়র পার্টিতে গেলেন। সেখানে বিশাল বাড়ি, চকচকে আলো, মহামূল্য ফার্নিচার, আর সবার মুখে একটাই কথা, ওয়াও, কি দারুণ বাড়ি। ভার্মা সাহেবের মনে হালকা একটা ভাবনা এলো, আমাদেরও তো এমন কিছু নেই, হয়তো আমাদেরও একটা বড় বাড়ি নেওয়া উচিত। সেদিনের সেই ছোট ইচ্ছে ধীরে ধীরে বড় আকাঙ্ক্ষায় বদলে গেল। কয়েক মাস পরে তিনি লোন নিয়ে বড় বাড়ি কিনলেন। শুরুর দিকে সব ভালোই লাগলো। অতিথিরা এলো, প্রশংসা করল, ছবি তুলল। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আসল পরিস্থিতি সামনে এলো। ইএমআই এর চাপ বাড়তে লাগলো, সময় কমতে শুরু করল। যে সন্ধে আগে পরিবারের সঙ্গে কাটত, তা এখন মোবাইল স্ক্রলে হারিয়ে যেতে লাগল। ভার্মা সাহেব ভাবলেন, আগে জীবন ছোট ছিল, কিন্তু শান্তি বেশি ছিল। এখন বাড়ি বড় হলো, কিন্তু সুকুন কোথায়? আসল কষ্টটা এটা ছিল না যে বাড়ি বড় হয়েছে, বরং এটা ছিল যে তার প্রেরণা পাল্টে গেছে। আগে তিনি সুখের জন্য বাঁচতেন, এখন দেখানোর জন্য। আগে খরচ হতো ভালোবাসা থেকে, এখন তুলনা থেকে। সাদামাটা জীবন আর দেখানোর জীবনের মধ্যে এই ছোট পার্থক্যই সবচেয়ে বড় শিক্ষা। মর্গান হাউসেল বলেন, দ্য গোল ইজ নট টু লুক রিচ, দ্য গোল ইজ টু বি রিচ ইন স্যাটিসফ্যাকশন, পিস অ্যান্ড টাইম। অর্থাৎ অন্যদের চোখে ধনী দেখানো নয়, নিজের ভিতরে ধনী অনুভব করাই আসল। কারণ যদি আপনার চোখে সুকুন না থাকে, তাহলে ঘরের দেওয়ালে যত দামি ছবি থাকুক সবই ফিকে লাগে, নতুন ফার্নিচারও ফাঁকা লাগে। সুকুন কেনা যায় না, এটা অর্জন করতে হয় নিজের বোঝাপড়া আর ভারসাম্য দিয়ে। টাকা যখন সুখ আনার উদ্দেশ্যে খরচ হয়, তখন ছোট খরচও বরকত হয়ে যায়। কিন্তু যখন খরচ হয় শুধুই দেখানোর জন্য, তখন পকেট ভরলেও মন খালি থেকে যায়। তাই জীবনের চেষ্টা একটাই হওয়া উচিত, আমাদের টাকা যেন দেখানোর সঙ্গে নয়, সন্তুষ্টির সঙ্গে যুক্ত হয়। কারণ যিনি অন্তর থেকে ধনী, তাকে বাইরের ঝলমলে দেখানোর দরকার হয় না। দেখুন বন্ধু, মানুষ সাধারণত বড় বুদ্ধিমান মনে হয়, কিন্তু একটা কথা সবসময় তার ডিএনএতে জড়িয়ে আছে, মানুষ কি বলবে। এই চারটি শব্দই অনেকের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। আগে আমাদের পূর্বপুরুষদের জন্য তাদের জাতি, কৃষ্টি এবং কাবিলার মধ্যে গ্রহণযোগ্যতা প্রয়োজন ছিল। আজ সেই প্রয়োজন ইনস্টাগ্রামের লাইক
আর রিল ভিউতে পরিণত হয়েছে। ফারাক শুধু এটুকুই, আগে মানুষ বনভূমিতে সিংহকে ভয় পেত, এখন কম ফলোয়ার দেখে ভয় পায়। আজ আমরা কোনো জিনিস কিনে শুধু তাই নয় যে আমাদের তা প্রয়োজন, বরং তাই যে কেউ দেখে বলবে, ওয়াও কি জিনিস। আমরা ভুলে যাই সুখের আসল ব্র্যান্ড কোনো শপিং মলে পাওয়া যায় না। একটি প্রবাদ আছে, দেখানোর জিনিস যত ঝলমলে তত দীর্ঘস্থায়ী নয়। নতুন গাড়ির সুগন্ধ কয়েক সপ্তাহে চলে যায়, কিন্তু ইএমআইয়ের গন্ধ বছরের পর বছর থাকে। বিজ্ঞাপন আর সোশ্যাল মিডিয়া আমাদের মনে এমন ফিল্টার বসিয়ে দেয় যা প্রতিদিন শেখায় তোমার সুখ শুধু একটা সোয়াইপ দূরে। আর যখন সারাদিনের ক্লান্তির পরে আমরা একটু সান্ত্বনা খুঁজতে যাই, তখন এই চকচকে জিনিসগুলোই আমাদের জন্য সবচেয়ে সহজ পথ মনে হয়। কিন্তু বাস্তবতা হলো এই ঝলক শুধুমাত্র সাময়িক। যেমন বিয়ের মিষ্টি বেশি খাও, শুরুতে মিষ্টি লাগে, পরে জ্বালা শুরু হয়। দেখানোর সুখতায় বাহ্যিকভাবে মিষ্টি, কিন্তু ভেতরে খালি। কয়েক মুহূর্তের জন্য স্বাবলম্বিতা বেড়ে যায়, মনে হয় এখন আমি কিছু, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই জিনিস বোঝা হয়ে যায়। সত্যিকারের সান্ত্বনা আসে তখনই যখন খরচ আপনার অন্তরের সত্যের সঙ্গে জুড়ে থাকে, না যে কারো নকলের সঙ্গে। দুনিয়ার দেখানোর দৌড়ে মানুষ নিজেকে খুঁজে পাওয়া ভুলে গেছে। সুতরাং যখন কিছু কিনবেন, প্রথমেই জিজ্ঞাসা করুন, এটা কি আমাকে সুখ দেবে নাকি শুধু মানুষকে প্রভাবিত করবে? কারণ আসল হাসি হলো যা সকালে উঠে নিজের চেহারায় নিজে নিজে ফুটে ওঠে, না যে অন্যের প্রশংসায়। ধরুন আপনার প্রতিবেশী নতুন সোফা কিনেছে, আপনি তা দেখেই ভাবেন আমাদের সোফা পুরনো হয়ে গেছে। সন্ধ্যায় আপনি সেই ব্র্যান্ডের শোরুমে চলে যান। শোরুমের ঝলক, সেলসম্যানের কথা, সোশ্যাল মিডিয়ায় ঝলমলে ছবি সব আপনাকে বিশ্বাস করিয়ে দেয় যে এটি আপনার জীবন বদলে দেবে। আপনি সেই সোফা কিনে নিয়ে আসেন, ঘরে রাখেন, ছবি পোস্ট করেন, সব প্রশংসা পান, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে জীবন আগের মতোই ফিরে আসে। ওই ক্লান্তি, ওই রুটিন, শুধু এখন ইএমআইয়ের চাপও সাথে। তখনই উপলব্ধি হয় আসল বিশ্রাম আগে থেকেই ছিল, আমরা কেবল তা দেখিনি। এই হচ্ছে সমস্যার মূল। আমরা দেখানোর জন্য সেই খুঁজে ফিরি যা প্রকৃতপক্ষে আমাদের কাছে আগে থেকেই ছিল, সান্ত্বনা। এই পুরো পাঠ থেকে আমাদের একটি গভীর কিন্তু সহজ শিক্ষা মেলে। আসল সুখ দেখানোর মধ্যে নয়, জীবনের মধ্যে নিহিত। আমরা প্রায় ভাবি, যদি আমার কাছে অন্যদের মতো জিনিস থাকে, বড় বাড়ি, ব্যয়বহুল ফোন, নতুন সোফা, জীবন আরও ভালো হবে। কিন্তু সত্য হলো সেই সুখ খুব সীমিত সময়ের। কিছুদিন সবাই প্রশংসা করে, তারপর আবার পুরনো রুটিন, পুরনো চাপ, পুরনো অম্লানতা। আসল সান্ত্বনা কোনো জিনিসে নয়, আমাদের দৃষ্টিভঙ্গিতে লুকিয়ে থাকে। মর্গেন হাউসেল আমাদের শেখান, টাকা খারাপ নয়, কিন্তু টাকা দিয়ে কি কিনছি, কেন কিনছি তা বোঝা অত্যন্ত জরুরি। যদি খরচ দেখানোর জন্য হয়, তা আমাদের ভেতর থেকে খালি করে দেয়। কিন্তু যদি খরচ সত্যিকারের প্রয়োজন এবং সুখের জন্য হয়, তা আমাদের পূর্ণ করে। শেখার বিষয়, প্রতিটি খরচের আগে শুধু একটা প্রশ্ন করুন, আমি এটা কিনছি কারণ সত্যিই প্রয়োজন নাকি কাউকে দেখানোর জন্য? যদি উত্তরটি সুখ এবং শান্তির দিকে যায়, তাহলেই সেই খরচ সঠিক। কারণ সত্যিকারের ধন কোনো পকেটে নয়, বরং মনের শান্তিতে নিহিত। পাঠ নম্বর 3, শান্তি এবং সুখের রিটার্ন। সুখ এবং শান্তির আসল রিটার্ন যেখানে টাকা নয়, বরং সময় এবং সম্পর্কগুলোই প্রকৃত লাভ দেয়। দেখুন বন্ধু, সুখ এবং শান্তির আসল রিটার্ন বোঝার জন্য কোনো বড় বিজ্ঞান দরকার নেই। কেবল প্রয়োজন একটি সৎ দৃষ্টি, যা আমাদের দেখাবে আমাদের জীবনে কোন জিনিসগুলি সত্যিই হালকা করে দেয় আর কোন বিষয়গুলি আমাদের ভেতর থেকে ক্লান্ত করে তোলে। মর্গেন হাউসেল তার বই দ্য আর্ট অফ স্পেন্ডিং মানিতে একদম স্পষ্টভাবে বলেন, প্রতিটি খরচের সুবিধা ব্যাংকে দেখা যায় না। অনেক খরচ এমন হয় যা সরাসরি হৃদয়কে প্রশান্তি দেয়,
সম্পর্ককে দৃঢ় করে এবং আমাদের মনকে শান্ত রাখে। এবং সত্যি বলতে এটাই সেই রিটার্ন যা জীবনের সঙ্গী হয়ে থাকে। একটি গল্প বলি। রাজু, যিনি ঠিক আমাদের মতোই একজন মানুষ, সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ঝাঁপ, ওভারটাইম, চাপ, ইএমআই আর একটু বেশি উপার্জনের চিন্তায় বন্দী। সে তার পরিবারকে খুব ভালোবাসত, কিন্তু সময় দিতে পারত না, শুধু টাকা। একদিন সে তার ছোট মেয়ের স্কুল ফাংশন মিস করল। বালিকার চোখে সামান্য বিষাদ, যেন বলতে চায়, পাপা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেই রাতে রাজু প্রথমবার বুঝল, যতটা সে সামনে এগোতে চায় ততটাই সে কিছু পিছনে ফেলে যাচ্ছে। সে ভাবল, আমি কার জন্য উপার্জন করছি? তখনই তার ভেতর কিছু গলে গেল। পরবর্তীতে সে তার সঞ্চয় থেকে সামান্য টাকা ব্যবহার করে পরিবার সহ 10 দিনের ছোট্ট একটি ভ্রমণ করল। কোনো ব্যয়বহুল হোটেল নয়, কোনো ইনস্টাগ্রামের দেখানো ঢং নয়, শুধু সাধারণ একটি ট্যুর, যেখানে তারা একসাথে রান্না করত, ছাদের উপর বসে গল্প করত, শিশুদের হাসি শমত এবং প্রতিদিন সকালবেলায় কোনো ব্যস্ততার চাপ ছাড়াই উঠত। সেই ভ্রমণে রাজু প্রথমবার অনুভব করল, টাকা খরচ হচ্ছে, কিন্তু শান্তি বৃদ্ধি পাচ্ছে। বছরগুলো পরেও যখন তাকে জিজ্ঞেস করা হয়, তোমার সবচেয়ে ভালো খরচ কোনটি, সে বিনা দ্বিধায় বলল, ওই 10 দিন, কারণ সেই টাকা আমাকে স্মৃতি দিয়েছে, জিনিস নয়। বন্ধুরা, এটাই মর্গেন হাউসেলের মূল কথা। কিছু খরচ ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় না, কিন্তু হৃদয়ের স্টেটমেন্টে প্রতিফলিত হয়। যখন আমরা বইয়ের পাতায় নামি, লেখক ধীরে ধীরে বোঝান, ছোট ছোট সিদ্ধান্তই জীবনের সবচেয়ে বড় রিটার্ন দেয়। কিছু আত্মীয়কে প্রতিদিন 1 ঘন্টা সময় দেওয়া, প্রতি মাসে পরিবার বা নিজের জন্য ছোট্ট একটি সফরে যাওয়া, বন্ধুর সঙ্গে সরল খাবার খাওয়া, সবই ছোট খরচ মনে হলেও দীর্ঘমেয়াদে এগুলো আমাদের জীবনে এমন শান্তি এবং আত্মীয়তার বন্ধন তৈরি করে যার কোনো দাম নেই। এই রিটার্ন ব্যাংকের সুদের মতো সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু এটি মনের পুঁজিকে বাড়ায়, চাপ কমায়, সম্পর্ককে দৃঢ় করে এবং মনে করিয়ে দেয় আসল জীবন কি। মানুষের সবচেয়ে গভীর সন্তুষ্টি আসে সম্পর্ক এবং অর্থমোহী মুহূর্ত থেকে, না যে শুধুমাত্র সেই জিনিস থেকে যা আমরা কিনে নিই। সুতরাং খরচের আসল রিটার্ন দেয় সেই যা আমাদের জীবনে সময়, অর্থ এবং শান্তি বৃদ্ধি করে। এটি বিশেষভাবে প্রয়োজন তাদের যারা পড়াশোনা, চাকরি বা ব্যবসায় এত ব্যস্ত থাকে যে তারা ভুলে যায় ভবিষ্যতের সঞ্চয় এবং আজকের সুখ দুটোই গুরুত্বপূর্ণ। এই দুয়ের মধ্যে সমন্বয় হল বুদ্ধিমত্তা। যদি আপনি ছাত্র হন, বন্ধুত্বের সঙ্গে কাটানো এক সাধারণ দিনও আপনার মনকে হালকা করতে পারে এবং পড়াশোনার চাপ কমাতে পারে। যদি আপনি চাকরিতে থাকেন, তাহলে একটি ছোট্ট ছুটি আপনার মনের বিশ্রাম দেয়, ক্লান্তি দূর করে এবং আপনাকে নতুন শক্তি নিয়ে ফিরে আসার সুযোগ দেয়। আর যদি আপনি মাতাপিতা হন, তাহলে আপনার সন্তানদের সঙ্গে প্রতিদিন কাটানো ছোট ছোট মুহূর্ত, যেমন একসাথে খাবার খাওয়া, গল্প বলা বা শুধু তাদের সঙ্গে বসে হাসি, এই সব স্মৃতি জীবনভর তাদের হৃদয় থাকে এবং এর প্রভাব কোনো ব্যয়বহুল জিনিসের চেয়ে অনেক গভীর। দি আর্ট অফ স্পেন্ডিং মানি আমাদের শেখায়, টাকা শুধু জিনিস কেনার মাধ্যম নয়, বরং আমাদের জীবনকে ভালো করার একটি উপায়। টাকা তখনই সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে যখন তা আমাদের শান্তি বৃদ্ধি করে, সম্পর্ককে দৃঢ় করে এবং জীবনে এমন মুহূর্ত যোগ করে যার হৃদয়ে গেঁথে যায়। এটাই আসল রিটার্ন, আর এটাই বইয়ের সবচেয়ে বন্ধুর বার্তা। প্রতি মাসে আপনার ছোট ছোট আনন্দের একটি তালিকা তৈরি করুন এবং দেখুন কোন খরচ আপনাকে সত্যিই শান্তি দিচ্ছে আর কোন খরচ শুধু প্রদর্শনের জন্য হচ্ছে। এই ছোট্ট অভ্যাসটি আপনার দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তন করবে এবং আপনি বুঝবেন আসল রিটার্ন সেই যা আপনার স্মৃতি, সম্পর্ক এবং মনের শান্তিতে যোগ হয়। পাঠ নম্বর 4। প্রত্যেকের গল্প আলাদা, তাই খরচও আলাদা হওয়া উচিত। সঠিক খরচ হলো সেই যা আপনার নিজের প্রয়োজন থেকে উদ্ভূত, অন্য কারো নকল থেকে নয়। আমরা সবাই টাকা খরচ করি, কিন্তু খুব কম মানুষই বোঝে কেউ অন্যের জীবন দেখে খরচ করা কখনো সত্যিকারের সুখ দেয় না। লেখক মর্গেন হাউসেল বারবার বলেন, "There is no one size fits all formula for spending.
অর্থাৎ খরচের কোনো একক নিয়ম নেই। প্রত্যেকের মানুষের নিজের গল্প, নিজের প্রয়োজন, নিজের পছন্দ এবং নিজের সুখ আছে। এটাই সবচেয়ে বড় সত্য। আপনার সুখের পথও আপনার মতো হওয়া উচিত। মানুষ ভিন্ন, তাই খরচও ভিন্ন হওয়া উচিত। কারো জন্য একটি ব্যয়বহুল ঘড়ি আনন্দ দিতে পারে, আর কারো জন্য বিকেলের একটি শান্ত ঘণ্টা তার চেয়েও বেশি সুখ দিতে পারে। কারো জন্য সিঙ্গাপুর ট্রিপ বিশেষ হতে পারে, কিন্তু কারো জন্য রবিবার দুপুরে ঘরের ছাদে বসে বাবার সঙ্গে চা খাওয়া সেই ট্রিপের থেকে 100 গুণ বেশি মূল্যবান হতে পারে। খরচের মানে সবসময় জিনিস কেনা নয়। কখনো কখনো খরচ মানে হলো হৃদয়কে আনন্দ দেওয়ার জন্য কিছু সময়, কিছু শান্তি, কিছু ভালোবাসা কেনা। নীরজ এবং স্বামীর ছোটবেলা থেকে একসাথে পড়তো, খেলতো, কিন্তু বড় হয়ে তাদের জীবন একেবারে ভিন্ন পথে চলে গেল। নীরজ শহরে থাকত, ভালো চাকরি, ভালো বেতন, নতুন গাড়ি, বড় বাড়ি সবই ছিল। সোশ্যাল মিডিয়ায় মানুষ তার ছবি দেখে বলতো, বাহ কি জীবন! কিন্তু বাস্তবই ছিল তার ইএমআই তাকে কখনো শান্তিতে বসতে দিত না। মনের ভেতর সবসময় চলত, এই মাসে কত খরচ হলো, এই দেখানোর জীবনটা আমাকে কোথায় নিয়ে গেল। সমীর গ্রামে থাকত, সীমিত আয়, সীমিত খরচ, কিন্তু প্রতিদিন সকালে তার সন্তানদের সঙ্গে ক্ষেতের ধারে বসে চা খাওয়া, তাজা হাওয়া, শান্ত মন, পূর্ণ নিদ্রা, এটাই তার শান্তি। একদিন নীরজ জিজ্ঞেস করল, তুমি এত সাধারণ জীবনযাপন করছো, তোমার কি কোনো অভাব লাগে না? সমীর হাসল, চোখে চমক নিয়ে বলল, অভাব লাগে নীরজ, যখন আমরা আমাদের জীবন নিজে জীবনযাপন করি না। আমার খরচ আমাকে চালায় না, আমি আমার খরচ চালাই। তাই আমার শান্তি আমার আসল ধন। নীরজ চুপ হয়ে গেল। প্রথমবার মনে হলো, শায়দ ব্যয়বহুল জিনিসই ধন নয়, ধন হলো যার হৃদয়কে ভারী না করে হালকা করে। এক ছেলে, রাঘব, মাত্র 3000 টাকা খরচ করে তার ধন লাভ করল। একদিন সে তার মাকে না জানিয়ে 3000 টাকা দিয়ে একটি সুন্দর শাড়ি কিনল। বাড়ি ফিরতেই মা বললেন, কেন বেটা, এটা তো অনেক ব্যয়বহুল। রাঘব বলল, মা, আমি ব্যয়বহুল শাড়ি কিনছি না, আমি তোমার হাসি কিনছি। সেদিন প্রথমবার সে বুঝল, খরচ বড় হয় না, খরচের অনুভূতি বড় হয়। সে বলল, আমার জীবনের সবচেয়ে ধনী সন্ধ্যা সেই ছিল যখন মা প্রথম আমাকে জড়িয়ে বললেন, তুমি খুব ভালো ছেলে। এটাই দি আর্ট অফ স্পেন্ডিং মানির আসল শিক্ষা। খরচ সেই নয় যা পকেট হালকা করে, খরচ হলো সেই যার হৃদয়কে ভারী করে, কিন্তু আনন্দের ভারে। বন্ধুরা, একটি প্রবাদ আছে, কেউ অন্যের পথ অনুসরণ করলে নিজের গন্তব্য পায় না। অর্থাৎ অন্যের নকল করলে নিজের সুখ কোথায় থাকবে? যে খরচে শান্তি না থাকে সেটি খরচ নয়, এটি ঋণ। যে জিনিসে মন পূর্ণ হয় সেটিই আসল ধন। বন্ধুরা, একটু ভাবুন, নিজের আসল প্রয়োজন চিনে নেওয়া কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একটি জিনিস দুইজনের জন্য একেবারে আলাদা প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, এক বন্ধু আইফোন কিনে খুব খুশি হয় কারণ সে ফটোগ্রাফি ভালোবাসে। সে প্রতিদিন ছবি তোলে, শেখে, নিজের সৃজনশীলতা বাড়ায়। তার জন্য সেই ফোন হলো একটি বিনিয়োগ, তার শিল্পে, তার ভবিষ্যতে। কিন্তু অন্যজন একই আইফোন কিনে চিন্তিত হয় কারণ ফোনের ইএমআই তার বাজেটের বাইরে। সে এটি নিজের প্রয়োজনের জন্য নয়, অন্যদের সমতার জন্য কিনে ফেলে। ফলে প্রতি মাসে তার ওপর বোঝা হয়ে দাঁড়ায়। দুজনই একই জিনিস কিনেছে, কিন্তু একজনের জন্য তা খুশি আর অন্যজনের জন্য চিন্তা। কেন? কারণ বিষয় ফোন নয়, বিষয় আপনার গল্প। আপনার শখ কি? আপনার প্রয়োজন কি? আপনার অবস্থান কি? যদি আপনার পছন্দ হয় আইফোন কিনে অন্যকে খুশি করা বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা, সেটা আপনার নিজের সিদ্ধান্ত। এখন মনে রাখবেন, যদি খরচ আপনার নিজের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখনই তা আনন্দ দেয়। আর যদি খরচ শুধুমাত্র প্রদর্শনের জন্য হয়, তাহলে তা আনন্দ নয়, চিন্তা এবং দাসত্ব আনে। যখন খরচ আপনার গল্পের অংশ নয়, তখন খরচই আপনার মালিক হয়ে যায়। আর যখন খরচ আপনার মালিক হয়ে যায়, তখন সুখ আপনার নৌকো হয়ে যায়, যা আপনাকে বাঁচায় না, বরং নিয়ন্ত্রণ করে।
সুতরাং অন্যের চোখে ভালো দেখানোর জন্য খরচ করবেন না, নিজের হৃদয়ে ভালো লাগার জন্য খরচ করুন। টাকা সঞ্চয় করা বুদ্ধিমত্তা, কিন্তু সঠিক জায়গায় খরচ করা হলো প্রকৃত প্রজ্ঞা। লেখক মর্গেন হাউসেল তার বই দ্য আর্ট অফ স্পেন্ডিং মানিতে লিখেছেন, স্পেন্ড মানি where it brings you joy, not where it brings you comparison। অর্থাৎ পয়সা সেইখানে খরচ করুন যেখানে আপনাকে খুশি দেয়, যেখানে অন্যের সঙ্গে তুলনা বাড়ে না। খরচের সবচেয়ে বড় কলা হলো আপনার গল্পে বাঁচা, নিজের প্রয়োজন চেনা। কারণ সুখের কোনো কপি নেই, সুখ সবসময় কাস্টম মেড, শুধু আপনার জন্য। কখনো কখনো জীবন আমাদের এক মুহূর্তের জন্য থেমে আলতো করে বলে, দেখো তুমি তোমার টাকা কোথায় খরচ করছো আর তা থেকে তুমি কি হচ্ছ। মর্গেন হাউসেলের বই আমাদের এই শিক্ষা দেয়, আসল ধন যা দেখা যায় না, আসল ধন হলো যা ভেতর থেকে শান্তি আনে, সম্পর্কে মিষ্টতা আনে এবং প্রতিটি রাতকে শান্তিপূর্ণ ঘুমের উপহার দেয়। টাকা তখনই সুন্দর হয় যখন তার ব্যবহার আপনার আনন্দের কারণ হয়, না যে আপনার চাপের বোঝা হয়ে দাঁড়ায়। সত্যি বলতে, আজ আমি আপনাকে শুধু একটি সৎ প্রশ্ন করতে চাই। শেষবার কখন এমন খরচ করেছেন যেখানে কোনো প্রদর্শন ছিল না, শুধুই খাঁটি আনন্দ ছিল? হয়তো সেটা ছিল কোনো বন্ধুকে দেওয়া এক কাপ চা, মায়ের জন্য কেনা একটি শাড়ি, কোনো বৃদ্ধকে দেওয়া ওষুধ, বা কোনো ছোট শিশুকে উপহার হিসেবে দেওয়া একটি বই। ছোট খরচ, ছোট মুহূর্ত, কিন্তু হৃদয়কে স্পর্শ করা, এটাই আসল ধন, এটাই আসল জীবন, এটাই জীবনের মধুর অর্জন। মর্গেন হাউসেল এক লাইনে পুরো জীবন বদলিয়ে দেন, মানি ইজ গ্রেটেস্ট ভ্যালু when it stops being about money। অর্থাৎ টাকার আসল মূল্য তখন বোঝা যায় যখন তার টাকা হিসেবে অনুভূত হয় না, বরং কারোর হাসি হয়ে ওঠে, কারোর সহায়তা হয়, বা আপনার নিজের শান্তি হয়ে ওঠে। সুতরাং আজ থেকে প্রতিটি খরচের আগে শুধু একটি প্রশ্ন করুন, এটি কি আমাকে আনন্দ দেবে, না শুধু প্রদর্শনের জন্য? আর যদি আপনার হৃদয় বলে হ্যাঁ, এতে আনন্দ আছে, তাহলে বুঝে নিন আপনি টাকা খরচ করেননি, আপনি আপনার জীবনকে আরও সুন্দর করে তুলেছেন। বন্ধুরা, এটাই হলো দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি, সাধারণ পছন্দের মাধ্যমে সমৃদ্ধ জীবন। লেখক মর্গেন হাউসেল আমাদের শেখান, টাকা উপার্জন করা প্রয়োজন, কিন্তু বুদ্ধিমানের মতো খরচ করাই আসল ধন। আপনি যদি নিজে বইটি পড়তে চান, আমি সত্যি বলছি, একবার অবশ্যই পড়ুন। বইটি ছোট, কিন্তু চিন্তা ভাবনাকে গভীরভাবে বদলে দিতে পারে। যদি আপনি টাকা এবং জীবন দুটোকেই ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এটি হতে পারে আপনার জন্য একটি সুন্দর শুরু। বইটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখুন। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও কাছে আসতে পারি। বন্ধুরা, ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সম্ভব হলে চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে সমর্থন দিন। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। নিজের খেয়াল রাখুন এবং এগিয়ে চলুন।